হ্যালো 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 টপাস বাংলায় সকল মাধ্যমিক স্টুডেন্টকে স্বাগত জানাই। এবং আমরা প্রথমে যে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপারটি করেছি সেটা 998 পেজে ছিল, এবং তার আমি ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্সের পার্টগুলো করেছিলাম পদার্থবিদ্যার। ঠিক আছে, এবার তার যে ইয়েগুলো লং কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমি পরে দেব। আগে প্রথমে আমি কি করছি, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন যেগুলো আছে সেইগুলো কিন্তু করে দিচ্ছি, তারপরে হচ্ছে লং কোশ্চেন আমি তোমাদের দেব। ঠিক আছে, সো এইটা যে হবে এটা হচ্ছে শেষ থেকে দ্বিতীয় নম্বর, যেটা পেজ হচ্ছে 685 পেজ 685। ঠিক, তো শুরু করা যাক। তো প্রথমে দেওয়া আছে, দেখো এখানেও আমি কি করব, ফিজিক্যাল সায়েন্স মানে পদার্থবিদ্যার পার্ট করব, ফিজিক্সের পার্টটা করব। ঠিক, সো 1.2তে যেটা আছে সেটা ফিজিক্সের পার্ট, সেটা হচ্ছে 22 গ্রাম CO2 এসটিপিতে পিভির মান কত হবে। ঠিক আছে, সো বলছে 22 গ্রাম CO2 দিয়েছে, তাতে এসটিপিতে পিভির মান কত হবে। আমরা জানি পিভি ইকুয়ালস টু কী হয়ে যায়, এন আর টি হয়ে যায়। ঠিক আছে, তো পিভির মান আর টি টার্মসে লিখতে হবে। ঠিক আছে, অপশান দেওয়া আছে, তো বাকি সব সির ভ্যালু, ওর মাস, ভর, আণবিক ভর, সি এর আণবিক ভর কিন্তু দেওয়া আছে। তার মানে আমাকে এনের ভ্যালুটা বের করে নিতে হবে। ঠিক, এনের ভ্যালু কী হবে, প্রদত্ত ভর বাই মানে ছোট এম, প্রদত্ত ভর বাই আণবিক ভর। ঠিক, সো প্রদত্ত ভর কত ভর দেওয়া আছে, 22 গ্রাম দেওয়া আছে। আর আমাদের আণবিক ভর যেটা হয়ে যাবে CO2, সি হচ্ছে 12 আর O2 16 দিয়ে 32, 44 হয়ে যাবে। CO2 44 হয়। সো এন যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাবে হাফ মানে 0.5। তো এন হচ্ছে 0.5 হয়ে গেছে। তো পিভি ইকুয়ালস টু হয়ে যাবে 0.5 আর টি, 0.5 আর টি। তার মানে আমাদের অপশান হয়ে যাবে ডি ফর দিল্লি, 0.5 আর টি। ঠিক আছে, তারপরে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কী হবে। আদর্শ অন্তরক মানে ইনসুলেটর, মানে যার মধ্যে থেকে তাপ প্রবাহিত হয় না। অন্তরক হচ্ছে তাপ প্রবাহিত হয় না। অন্তরক যেমন আমি যদি বলি কাঠ বা কাঁচ, যদি বলি কাঁচ সীসা, তো কাঁচের মধ্যে থেকে কিন্তু কোনো তাপ প্রবাহিত হতে পারে না, কাঠের মধ্যে থেকেও তাপ প্রবাহিত হতে পারে না। তাহলে তাদের পরিবাহিতা কত হবে, তাদের পরিবাহিতা শূন্য হবে। এখানে কিন্তু শূন্য অপশানটা নেই, বাট শূন্য হতে হবে। আদর্শ অন্তরকের শূন্য হবে, লিখে নাও। আদর্শ অন্তরকের জন্য তাপ পরিবাহিতা শূন্য। পরিবাহিতা শূন্য হবে। ঠিক আছে, অন্তরকের জন্য। কিন্তু আমাদের যদি পরিবাহী বলা হতো, আদর্শ পরিবাহী বলা হতো, তাহলে অসীম হয়ে যেত, আদর্শ পরিবাহী, আদর্শ পরিবাহীর জন্য, আদর্শ পরিবাহী যদি হয়ে যায় তাহলে কিন্তু শূন্য হবে। ঠিক আছে, তো অসীম হবে। আদর্শ পরিবাহীর পরিবাহিতা সহজেই পরিবহন করতে পারে সেগুলোকে পরিবাহী বলা হয়। আর অন্তরক সহজে পরিবহন করতে দেয় না, তাহলে কি হবে, তার তাপ পরিবাহিতা শূন্য হবে। এখানে কিন্তু শূন্য অপশান থাকা উচিত ছিল, এখানে শূন্য অপশান দেয়নি। ঠিক আছে, তাহলে এখানে কোনো অপশানটাই হবে না, অপশান শূন্য হবে। ঠিক, আদর্শ পরিবাহী যদি বলতো তাহলে ডি অপশান হয়ে যেত। ঠিক, তো এখানের মধ্যে কোনো অপশানটি কিন্তু নেই, তো শূন্য লিখে নেবে। চল তারপর তো তাহলে কোন এ হলো, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে বর্ণের বিচ্যুতি সর্বাধিক কোনটা হবে। সর্বাধিক বিচ্যুতি কোনটা হবে। তো আমরা বেনিয়া সহগলা পড়েছি। তো বেনিয়া সহগলাতে আমরা পড়েছি যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য লালের বেশি হবে। বেনিয়া ঠিক, বেনিয়া সহগলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল।
ঠিক আছে। তো এই দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। তো তরঙ্গ দৈর্ঘ্য যাদের বাড়ে তাদের গতিবেগ মাধ্যমে কী হয়, বেশি হয়। তাদের গতিবেগ, যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাদের গতিবেগ মাধ্যমে বেশি হয়। তো গতিবেগ যদি মাধ্যমে বেশি হয় তাহলে কি হচ্ছে, তাদের বিচ্যুতি কিন্তু কমই হবে, তাদের বিচ্যুতি কম হবে। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার বিচ্যুতি কম ঘটবে, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি ঘটবে। তাহলে আমাদের অপশান যেটা হবে এইটা। তো এর তরঙ্গ দৈর্ঘ্য কম, সব থেকে কম হচ্ছে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমার ওটাই হয়ে যাবে কি, সব থেকে সর্বাধিক বিচ্যুতি বেগুনির হবে। তাহলে সর্বাধিক বিচ্যুতি যেটা হবে সেটা আমাদের বেগুনি হয়ে যাবে। ঠিক, তারপর কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মির অভিলম্বের সঙ্গে 30 কোণে, আচ্ছা, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 30 কোণে উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? প্রতিফলন হচ্ছে, প্রতিসরণ হচ্ছে না, প্রতিফলন যদি হয় তাহলে অভিলম্বের সঙ্গে কত করেছে বলছে, অভিলম্বের সঙ্গে যে কোণটা হয় সেটাই তো কি হয়ে যায়, এটা অভিলম্ব। ঠিক, অবিলম্ব। ঠিক, বলছে যে কোনো অবতল আচ্ছা অবতল দর্পণ বলেছে, ওকে, সে যাই দর্পণ হোক না কেন, যে কোনো দর্পণের জন্য অবতল দর্পণও যদি হয় এটা অবতল দর্পণ। ঠিক, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে, ধরে নাও এখান থেকে কোনো রশ্মি পড়েছে, ঠিক, এখান থেকে কোনো রশ্মি এভাবে পড়েছে, দিয়ে এইভাবে কি হয়েছে, প্রতিফলিত হয়ে চলে এসছে। ঠিক, তাহলে আমাদের লম্ব যেটা হবে সেটা কি হবে, কোনো সি থেকে এইভাবে করে লম্ব বেরিয়ে যাবে। ঠিক, এইভাবে করে লম্ব বেরিয়ে যাবে, নীল যেটা সেটা হচ্ছে লম্ব হবে। তার মানে এইখানে এটা আমাদের লম্ব। এবার আমাদের আই যেটা হবে সেটা কি হবে, আই যেটা হবে সেটা হবে এটা আই, এটা আই, একটু বড় করে দেখাচ্ছে। তো এটা আই হবে, এটা আই। আর আর যেটা হবে সেটা আর, এইটা হবে আর। তো আই আর, আর হচ্ছে প্রতিফলন কোণ, সেই প্রতিফলন কোণ আমাকে যাই দেবে না, যাই দেওয়া হোক না কেন আমাদের আইর ভ্যালুও কিন্তু তাই হবে। ঠিক, প্রতিফলন যে কোণ হবে প্রতি আপতন কোণও একই হবে। তাহলে প্রতিফলন কোণ আমাকে কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, সো অবিলম্বের সঙ্গে প্রতিফলন রশ্মি 30 ডিগ্রি কোণ করছে, সো এইটা 30 ডিগ্রি। তাহলে আমাদের আইও কি হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে, আই 30 ডিগ্রি, আমাদের আই 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, চলো, তো আমাদের অপশান যেটা হবে অপশান ডি, এগেন দিল্লি। চলো, তারপরে দেখি রোধাঙ্কের একক কোনটি, রোধাঙ্কের একক কোনটা হবে। তো রোধাঙ্ক আগে দেখে নিই কী হয়, রোধাঙ্ক আর হচ্ছে রো এল বাই এ। ঠিক, কোনো পরিবাহী যদি থাকে, কোনো পরিবাহী যদি থাকে তার প্রস্থচ্ছেদ যদি এ হয় আর এল যদি এটা হয়, তাহলে রোধাঙ্ক কী হচ্ছে, উপাদানের ওপর নির্ভর করে। কি দিয়ে তৈরি হয়েছে রোধটা, কপার দিয়ে তৈরি হয়েছে, তামা দিয়ে তৈরি হয়েছে, নাকি কোনো লোহা দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তো উপাদানের ওপরে কিন্তু এই যে এ আছে এটাকে, এই যে রো আছে এটা, তো এটাই হচ্ছে রোধাঙ্ক। তো তাহলে রোধাঙ্ক হয়ে যাবে আর এ বাই এল, রোধাঙ্ক হয়ে যাবে আর এ বাই এল। তাহলে আর তো আমাদের স্যার ওম হয়ে যায়, আর ওহম হয়, আর ওহম হয়, আর এরিয়া প্রস্থচ্ছেদ মিটার স্কোয়ার হয়, আর নিচে তো আমাদের মিটার আছে, তাহলে একটা মিটার ওপর থেকে কাটবে আর একটা মিটার নিচে থেকে কেটে যাবে। তো এখান থেকে একটা মিটার কাটবে, এখান থেকে একটা পাওয়ার কেটে যাবে, তাহলে ওহম মিটার হয়ে যাবে, ওহম মিটার। ঠিক, সো আর এ বাই এল, ওহম মিটার যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে অপশান আমি যেটা দেখতে পাচ্ছি সি দেখতে পাচ্ছি, ওম সরি এটা মোহ দেওয়া আছে, সরি ওম ওহম মিটার, অপশান ডি এগেন দিল্লি। মোহ উল্টো, ঠিক আছে, মোহ হচ্ছে ওমের উল্টো, সো ওম হবে, মোহ হবে না, ওহম মিটার। ঠিক, চল তারপরে
30 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? ঠিক, একটা পরিবাহী দেওয়া আছে, সেই পরিবাহীর মধ্যে কত প্রবাহিত হচ্ছে কারেন্ট। তো 30 ওহম রোধ আছে, 30 ওহম রোধ আর হচ্ছে 30 ওহম। 30 ওহম রোধের মধ্যে দিয়ে, পরিবাহীর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা হচ্ছে, সেই কারেন্ট হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার, 0.3 অ্যাম্পিয়ার। তাহলে এদের বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ বলা হচ্ছে, এটা বিভব প্রভেদ, ভি ইকুয়ালস টু IR। সো 0.3 ইন্টু আর 30, সো তাহলে হয়ে যাবে 9 ভোল্ট, তাহলে হয়ে যাবে 9 ভোল্ট। সো অপশান অ্যান্সার আমার হবে 9 ভোল্ট, অপশান বি, বি ফর বোম্বে। চলো, তারপরে হচ্ছে কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন এখানে নেই, বিভাগ খতে চলে যাচ্ছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সিজিএস পদ্ধতিতে আর এককের আর এর মান লেখো। সিজিএস পদ্ধতিতে আর এর মান লিখতে হবে, ঠিক। আর হচ্ছে গ্যাস ধ্রুবক, শক্তির এককে লিখতে বলছে, ঠিক আছে। তো তাহলে সিজিএস এর শক্তির একক, তো সিজিএস আর আমাদের কি হয় আগে দেখে নিই। আর হয়ে যায় পিভি ইকুয়ালস টু আর। আচ্ছা, আর গ্যাস ধ্রুবক শক্তির এককে, সিজিএস এককে, আচ্ছা বলতে হতো, যাই হোক এখানে আর কিন্তু রোধ নয়, এখানে আর গ্যাস ধ্রুবক বলছে, ঠিক আছে। আর কে গ্যাস ধ্রুবক, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি হয়ে যায়, তাহলে পিভি বাই এনআর, ঠিক আছে। পিভি বাই এনটি পিভি ইকুয়ালস টু এনআরটি হয়ে যায়। তো এসআই একক যদি হয়ে যায় আমরা লিখে ফেলতাম জুল পার মোল পার কেলভিন লিখতাম, ঠিক আছে, জুল মোল পার কেলভিন লিখতাম। তাহলে একে আমি সিজিএসে লিখব, তো সিজিএসে দেখো এরই হেল্প নিয়ে, তো জুল তো আর্গ হয়ে যায়, তো আমরা সিজিএস একক লিখেছি, এর মান হবে এসআইতে মান হয়ে যায় 8.314, এসআইতে মান হয়ে যায় 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে সিজিএসে হয়ে যাবে, শুধু তো জুলেরটাই বদলাবে, মোল আর কেলভিনটা একই থাকবে। সো 8.314 এক জুল কত আর্গ হয়ে যায়, 10⁻7 আর্গ হয়ে যায়। তো হয়ে যাবে 8.314 10⁻7, আর ইউনিট যেটা হবে সেটা এর সাথে হয়ে যাবে, এই যে ইউনিট এর সাথে। আর পার মোল পার কেলভিন লিখে নাও, ঠিক আছে, পার কেলভিন। তো আর মোল পার কেলভিন, ঠিক আছে। তারপর হচ্ছে 2.4 এত গ্রাম অ্যামোনিয়া আয়তন গ্যাস কত হবে? 2.3 ছিল, 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে লিখতে হতো মনে হচ্ছে, কিছু তো গোলমাল করেছে, এসটিপিতে লিখতে হতো, 2.4 এসটিপিতে। যাই হোক এসটিপি ধরে যদি করা হয় তাহলে দেখো, এসটিপিতে, আমার মনে হচ্ছে এসটিপিতে হওয়া উচিত ছিল, এই জায়গায় এসটিপি লেখা উচিত ছিল। এসটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়াম গ্যাসের আয়তন কত হবে? তো এসটিপিতে আয়তন, গ্যাসের আয়তন কত হবে? তাহলে দেখো তোমাদেরকে একটা ফর্মুলা বলে দিই, মোলের যে ফর্মুলা আছে, মোল সংখ্যা, সেই মোলের ফর্মুলা হয়, এন লিখছি মোলকে, সেই মোলের ফর্মুলা হয় প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, যত ভর দেওয়া আছে আর আণবিক ভর। যদি আয়তনে লিখতে হয় এসটিপিতে আয়তন বাই 22.4 লিটার ব্যবহার করতে হয়, 22.4 লিটার, ঠিক আছে। মানে এসটিপিতে হচ্ছে 22.4 লিটার হয়ে যায় এক মোল গ্যাসের আয়তন যেটা হবে সেটা এটা। তাহলে আমাকে কি করেছে, আমাকে ওজন দিয়েছে, গ্রাম দিয়েছে 34 গ্রাম, আর অ্যামোনিয়াম আয়তন কত হবে। তাহলে কি কি ডাটা দেওয়া আছে দেখো, এম হচ্ছে 34 গ্রাম, ঠিক। আর এর আণবিক ভর আমি জানি NH3 হয়ে যায়, N 7 2 14 3 17 হয়ে যায়।
ঠিক আছে। আর ভি আমার চাই, আর 22.4 তো দেওয়া আছে, তাহলে ভি ইকুয়ালস টু m/m ইন্টু 22.4 লিটার। ঠিক, তাহলে আমার এখান থেকে হয়ে যাবে এম কত 34/17 ইন্টু 22.4 লিটার, যেটা আমাদের অ্যান্সার আসবে 44.8 লিটার এসে যাবে। 44.8 লিটার, যে আয়তনটা হবে 44.8 লিটার। ঠিক আছে, সো 2.4 সলভ হয়ে গেল। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি এর লেখচিত্র এঁকে দেখাও। স্থির চাপে ভরের স্থির চাপ আছে, চাপের সূত্র, ভি আর টির গ্রাফ আমাকে দেখাতে হবে। চলো, তো চাপের সূত্রটা একটু মনে করি। তো চাপ যদি স্থির থাকে, কোনো জায়গায় চাপ স্থির আছে, আমি তাপমাত্রা বাড়াচ্ছি। একটা গ্যাস সিলিন্ডার, আমি তাপমাত্রা বাড়াচ্ছি। ধরুন একটা পিস্টন আছে, একটা বক্স আছে, তাতে গ্যাস রাখা আছে। ঠিক, আমি একটা পিস্টন রেখেছি যে ওপর নিচে উঠতে পারে। ঠিক, এবার স্থির চাপ আছে, কিন্তু আমি একে তাপমাত্রা প্রদান করছি, আমি তাপ শক্তি দিচ্ছি। তো টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে কী হবে, এর আয়তন বাড়বে। তাহলে বলা হয় আয়তন টি এর সমানুপাতিক। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আয়তন বাড়বে। আর তোমরা জানো সেই আয়তন কত বাড়ে। যদি 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন V0 হয়, V0/273 ডিগ্রি, প্রত্যেক 1 ডিগ্রি বাড়লে কত বাড়বে, V0/273 ডিগ্রি করে বাড়তে শুরু করবে। ঠিক, V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন থাকবে, সেই আয়তনকে 273 ভাগ আমি যদি করে নিই, 1 ডিগ্রি করে বাড়ালে প্রত্যেক 1 ডিগ্রিতে এই মানের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওটাতে আমি পরে যাচ্ছি। তো আমাদেরকে গ্রাফ আঁকতে বলেছে, তো আমরা গ্রাফে যাই। তো গ্রাফ আঁকতে বলেছে ভি সমানুপাতিক কী হয়েছে, ভি সমানুপাতিক টি। তাহলে ভি সমান হয়ে যাবে কেটি, কোনো একটা ধ্রুবক, তার সঙ্গে তাপমাত্রাটি আসবে। এবার আমাকে ভি আর টি কার্ভ বানাতে বলেছে। তাহলে দেখো ভি আর টি কার্ভ কেমন বানাবো। স্থির চাপে নির্দিষ্ট দেখো, তাহলে দেখো, সো ভি আর টি সরল লেখা হবে, কারণ ডাইরেক্টলি সমানুপাতিক আছে, সমানুপাতিক থাকলে সমানভাবে বেড়ে চলে। আর টি যদি 0 হয়ে যায় তাহলে ভিও 0 হবে। তো এখানে একটা কোশ্চেন, স্যার টি 0 হলে ভি 0 তখনই হবে যদি ওটা কেলভিনে থাকে, পরম মানে থাকে। ঠিক আছে, কেলভিনে যদি থাকে তাহলে 0 কেলভিনে যে আয়তন হয় সেটা 0 হয়। তাহলে 0তে থাকলে তখন আমি কি করতে পারি, এভাবে সরল রেখা ড্র করে নিতে পারি। ঠিক আছে, তো এভাবে হবে। কিন্তু যদি আমাদের টি ডিগ্রি সেলসিয়াসে থাকে, ডিগ্রি সেলসিয়াসে আছে, তখন কিন্তু আয়তন 0 কোথায় হবে, -273 ডিগ্রিতে। তো এখান থেকে ডট 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 এখান থেকে এভাবে করে সরলরেখা বেরিয়ে যাবে। তো এই যে বিন্দুটা আছে সেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ঠিক আছে, তো একটা হচ্ছে কেতে আছে, মানে টেম্পারেচার কেলভিনে আছে, আর একটা হচ্ছে কেলভিন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে আছে। তো দুটো গ্রাফ তুমি ড্র করে দিতে পারবে। চলো, নিচের বিবৃতিটির সত্যতা বিচার করো। পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসে আয়তন শূন্য হয়ে যায়। দেখো এক্ষুনি আঁকলাম, পরম শূন্য তাপমাত্রা মানে তাপমাত্রা যদি শূন্য হয়ে যায়, এইটা হচ্ছে পরম শূন্য, এইটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি নয়, সরি 0 ডিগ্রি হয় না, 0 কেলভিন। আর এইটা হচ্ছে আমাদের সেলসিয়াসে। তো পরম শূন্য যদি তাপমাত্রা হয়ে যায় 0 কেলভিন, না হলে -273 ডিগ্রি সেলসিয়াস, দুটোই ঠিক। পরম শূন্য এটা, না হলে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক্ষুনি গ্রাফে দেখলাম যে এই দুটো তাপমাত্রায়, এটাতে দুটো একই তাপমাত্রা, তাহলে আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো আয়তন শূন্য হবে, তাহলে আমরা এটা যেটা হবে ট্রু হবে, এটা যেটা হবে ট্রু লিখে দিচ্ছি, 2.5 ট্রু লিখছি। ঠিক, আগে ক্লিয়ার করি, 2.5 ট্রু, তো এইখানে ট্রু লিখে দিচ্ছি। চল, তারপরে
অথবা দিয়ে শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো। শূন্যস্থান মানে কিছুই নেই। এবার আমি আগের দিনে একটা এতে বলেছিলাম যে ধরে নাও তাপ যদি পরিবহন হয়, তাপ এমনভাবে পরিবর্তন হয়, ধরে নাও এখানে তোমার বন্ধু, অনেকগুলো বন্ধু একটা লাইনে দাঁড়িয়ে কী নিচ্ছ, কেক বিতরণ হচ্ছে, সেই কেককে তোমরা নিচ্ছ, ঠিক? তাহলে আমি বললাম এ থেকে ডিতে কী করো, কেকটাকে পৌঁছে দাও। তো এ কী করবে, ওই কেকটা নিয়ে বিকে দেবে, বি কী করবে, সিকে দেবে, সি কী করবে, ডিকে দেবে। কিন্তু এই যে কেকটা আছে সেই কেকটাই হচ্ছে তাপ শক্তি, আর এবিসিডি যেটা হচ্ছে সেই এবিসিডিটা কিন্তু ওই মাধ্যমের কণা, মানে ও মাধ্যম হিসেবে কাজ করছে। তো আমি দেখতে পাচ্ছি যে মাধ্যম পরিবর্তন, মানে মাধ্যমের স্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না, মাধ্যম একই জায়গায় থেকে তাপ শক্তিকে পরিবহন করাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার মাধ্যম, তাহলে কোশ্চেন আসবে স্যার মাধ্যম যদি না থাকে তাপ পরিবহন কি হবে না? হ্যাঁ অবশ্যই, মাধ্যম যদি না থাকে তাহলে তাপ পরিবহন কিন্তু মাধ্যমের দ্বারা হবে না, বিকিরণ হতে পারে কিন্তু পরিবহনের জন্য মাধ্যমের দরকার পড়ে। তাহলে শূন্যস্থানে তো কোনো মাধ্যম নেই, শূন্যস্থানে যদি কোনো মাধ্যম না থাকে তাহলে তাপ পরিবাহিতাঙ্ক শূন্য হয়ে যাবে, তো তাপ পরিবাহিতাঙ্কর মান শূন্য হবে, ঠিক? বোঝাতে পারলাম? চলো, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। 2.6 অবতল দর্পণের একটি ব্যবহার লিখতে হবে। তো তোমরা জানো যে স্যার গাড়ির হেডলাইটে একটি অধিবৃত্তাকার কি হয়, অবতল দর্পণ লাগানো হয়, অধিবৃত্ত দর্পণ লাগানো হয়। অবতল দর্পণেরই একটা ভাগ, বাট সেটা অধিবৃত্ত, ঠিক? তাহলে তার ফোকাসে আমরা কি করি, একটি আলোর উৎস লাগাই, আলোক উৎস, সেখানে আলো কী হবে, আলোক রশ্মি গিয়ে আমাদেরকে সমান্তরাল আলোক রশ্মি প্রদান করে, সমান্তরাল আলোক রশ্মি প্রদান করে, ঠিক? তো তাহলে গাড়ির হেডলাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করি। আর কোথায় ব্যবহার করি? অবতল দর্পণ যে কোনো ডেন্টিস্ট অবতল দর্পণ ব্যবহার করে দাঁতের রোগ সারানোর জন্য। তো দাঁতের রোগ সারানোর জন্য, দাঁতের রোগ দেখার জন্য আমাদের। এরপরেও আমরা অবতল দর্পণ সৌরচুল্লিতে ব্যবহার করা হয়, সৌরচুল্লিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এভাবে চুল্লিতে যদি খাবার থাকে, এভাবে খাবার, তো এখান থেকে কি করা হয়, রেখে অবতল দর্পণ রেখে সৌর যে রশ্মি আছে সেই রশ্মিকে কী করে, অভিসারী রশ্মি রূপে তাপ প্রদান করে, ঠিক আছে? তো খাবার তৈরি হয়ে যায়। আর কোথায় ব্যবহার হয়? সেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয়। দাড়ি কামানোর সময় আমরা সেভিং মিরর হিসেবে একে ব্যবহার করি, ঠিক আছে? চলো তারপরে প্রশ্ন 2.7 বলছে কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? যে কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষ, তাহলে দেখো গলীয় দর্পণের প্রধান অক্ষ তো আমরা জানি যে কোনো একটা গলীয় দর্পণ গোলকের একটা পার্ট হবে, গোলকের একটা অংশ। তো তাহলে তার একটা কেন্দ্র থাকে, কারণ আমরা যে কোনো গোলক থেকে কেটেছি, তো গোলকের একটা কেন্দ্র থাকবে সি, যেটাকে বক্রতা কেন্দ্র বলা হয়। আর এর যে মূল বিন্দু, এই যে মধ্যেকার বিন্দু, সেটাকে মেরু বলা হয়, পোল, মেরু, ঠিক? সো মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যে সরল রেখা যায়, যে সরল রেখা মেরু এবং বক্রতা কেন্দ্রকে ভেদ করে সেই সরল রেখাকে আমরা কি বলি, প্রধান অক্ষ বলি, ঠিক আছে? চলো, তড়িৎ বিভব কিভাবে পরিমাপ করা হয়? তড়িৎ বিভব হচ্ছে ভোল্টমিটার ব্যবহার করে আমরা তড়িৎ বিভব পরিমাপ করি, ঠিক? কখনো কখনো আমরা পোটেনশিওমিটারও ব্যবহার করি, যেটা অ্যাকুরেট ভ্যালু দেয়, ওর থেকে ভালো ভ্যালু দেয়, কিন্তু আমরা সর্বাধিক আমরা ব্যবহার করি হচ্ছে ভোল্টমিটার। সো ভোল্টমিটার ব্যবহার করা হয়, ভোল্টমিটার বিভব মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র ঘটে না? ওহমের সূত্র কোন কোন জায়গায় ভ্যালিড নয়, মানে ওহমের সূত্র আমরা কোথায় ব্যবহার করতে পারি না? চলো, ওহমের সূত্রতেই একটা কিছু ছিল, ওহমের সূত্রতেই কিছু জিনিস লেখা ছিল, বলা ছিল কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার আগে একটা লাইন লেখা ছিল যে নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, তাপ ধ্রুবক থাকতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কি হয়, তড়িৎ প্রবাহ
মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক হয়ে যায়। ঠিক আছে, তার মানে এটাই বলছে নির্দিষ্ট তাপমাত্রা থাকলে তবেই হচ্ছে আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারি। ঠিক, আর কি ছিল এর যে উপাদান, তো আই ছিল সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ছিল। তারপরে একটা হচ্ছে ধ্রুবক আসতো আই ইকুয়ালস টু কে ইন্টু ভিএ মাইনাস ভিবি, সেই ধ্রুবক হয়ে যেত 1/r, সেই ধ্রুবক হয়ে যেত 1/r। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এই যে আরটা আছে সেই আর হচ্ছে উপাদানের ওপর নির্ভর করে, এই যে ধ্রুবক। তার মানে আমি যদি উপাদান না পরিবর্তন করি তাহলে ওহমের সূত্র ভ্যালিড থাকবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, নির্দিষ্ট উপাদান থাকতে হবে ওহমের সূত্র ভ্যালিড হওয়ার জন্য, ওহমের সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে উল্টোটা লিখবো এখানে, যে কোনো পরিবাহীর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে ওহমের সূত্র ঘটবে না। 2, এর যদি উপাদান পরিবর্তন করা হয়, যে কোনো রোধের উপাদান পরিবর্তন করা হলে ওহমের সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, তারপরে কি হয়, আর একটা এক্সট্রা যদি লিখতে চাও, যে কোনো রৈখিক বর্তনী, মানে এই যে এটা লেখা হয়েছে ভি ইকুয়ালস টু আইআর, সহজে আমরা ব্যবহার করতে পারছি, কিন্তু আমরা ডিরেক্টলি, আমরা প্রত্যক্ষভাবে এইভাবে ব্যবহার করতে পারবো না। এভাবে কোনো যদি রোধ থেকে যায়, এখান থেকে একটা রোধ, তারপরে হচ্ছে এটা, তখন আমাকে কারশফের সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, তখন আমি ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না। তার মানে অরৈখিক বর্তনীগুলোর জন্য ওহমের সূত্র ব্যবহার করা যাবে না। অরৈখিক বর্তনী, অরৈখিক, একটা রেখা বরাবর ধরে না একটা আর আছে, তাহলে ব্যবহার করতে সহজে, তখন আমাকে ভেঙে ভেঙে ব্যবহার করতে হবে, এর জন্য আলাদা, এর জন্য আলাদা, এর জন্য আলাদা, আলাদা আলাদা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট বললাম। তাপমাত্রা পরিবর্তন হলে ওহমের সূত্র ঘটবে না, ওহমের সূত্র প্রযোজ্য হবে না। উপাদান পরিবর্তন হলে ওহমের সূত্র প্রযোজ্য হবে না। অরৈখিক যদি তড়িৎ বর্তনী থাকে তার জন্য ওহমের সূত্র ব্যবহার করতে পারবো না। ঠিক, তারপরে দেখি কোথায় আছে, ফিজিক্সের কোশ্চেন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, 3 পয়েন্টে চলে যাও। গতে, বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কি আছে, 3.2-তে -3 উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব। সিসি, বাইকে যে সিসি বলা হয়, এত সিসির বাইক, 750 760 সিসির বাইক, তো সিসি মানে ও আয়তন, সেন্টিমিটার কিউব। স্থির চাপে কোন উষ্ণতার গ্যাসের আয়তন কী হবে, 1 লিটার হবে। তো আমাকে তো স্থির চাপ বলে দিয়েছে, স্থির চাপ যদি হয়ে যায় তাহলে ভি সমানুপাতিক টি হয়ে যায়। স্থির চাপ হয় ভি সমানুপাতিক টি, তাহলে তাপমাত্রা দেওয়া আছে, তারপরে আয়তনও দেওয়া আছে, আর অন্তিম আয়তন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা লিটারে বলেছে আয়তন, আর একটা সেন্টিমিটার কিউবে বলেছে, তো লিটার আর সেন্টিমিটার কিউবকে আমাকে একটু পরিবর্তন করতে হবে। সো ভি আর টি সমানুপাতিক হচ্ছে, তাহলে দেখি, তো এটা থেকে আমরা এমন লিখি ভি ইকুয়ালস টু কে টি হয়, তারপরে আমরা লিখতাম ভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক, তার মানে এভাবে লিখতাম ভি1 বাই টি1 ইকুয়ালস টু ভি2 বাই টি2। খেয়াল রাখবে টি1 টি2 হচ্ছে পরম উষ্ণতা নিতে হবে, কেলভিন স্কেলে নিতে হবে। তাহলে আমাকে কি বলছে, উষ্ণতা -3 ডিগ্রি উষ্ণতা, মানে টি1 কত হবে, তাহলে একটু এটাকে আমি ক্লিয়ার করে ফেলি তারপরে। সো ভি1 বাই টি1 ইকুয়ালস টু ভি2 বাই টি2। সো টি2 যদি আমাকে বের করতে হয়, টি2 হয়ে যাবে টি1 ইন্টু ভি2 বাই ভি1। সো দেখো টি1 তাহলে হয়ে যাবে তাহলে -3 আসছে, তাহলে 273 -3। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াসে আছে, আমি কেলভিনের 273-এর সঙ্গে যোগ করব, তো এখানে -3 এসে যোগ করলে -3 অটোমেটিক হয়ে যাবে। এবার ভি1 ভি2, সো 750 সিসি আছে আর 1 লিটার আছে, এইটাকে কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে। তো আমাকে এটা ফাইন্ড করতে হবে যে 1 লিটার ইকুয়ালস টু হাউ মাচ সিসি, এইটা আমাকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে,
সো 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো 1 লিটার মানে V2, 1 লিটার আছে 1000 সেন্টিমিটার কিউব হয়ে যাবে, আর নিচে হচ্ছে 750। ঠিক, তো দুটোই সেন্টিমিটার কিউব কেটে যাবে। তাহলে ওপরে হচ্ছে 270, নিচে এটা দেখি। সো আমার আসবে 270 ইন্টু 100/75, তাহলে 25 4 100, 25 3 3 9 90, 9 4 36, 360 কেলভিন, 360 কেলভিন হয়ে যাবে। T2 হয়ে যাবে 360 কেলভিন। এবার ডিগ্রি সেলসিয়াসে যদি লিখতে হয় তাহলে আমাকে 360 থেকে 273 বাদ দিয়ে দিতে হবে। 273 7 8 87 ডিগ্রি সেলসিয়াস, 87 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। 360 থেকে 9 4 36, হ্যাঁ 360ই হচ্ছে। ঠিক আছে, তো 87 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তারপর অথবা দিয়ে লেখা আছে 23 ডিগ্রি উষ্ণতায় 752 mm চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন 280 সিসি। গ্যাসটির আণবিক ভর কত হবে? ঠিক আছে, 23 ডিগ্রি এত চাপ, কোনো গ্যাসের আয়তন, গ্যাসটির আণবিক ভর কত হবে? গ্যাসের আণবিক ভর কত হবে দেখে নিই। কোনো কিছু দিয়েছে 23 ডিগ্রি তাপমাত্রা, কি কি ডাটা গিভেন আছে আগে লিখে ফেলি। সো তাপমাত্রা আছে 23 যদি হয় 273 প্লাস 23, তাহলে আমার হয়ে যাচ্ছে 273 আর 23 হয়ে যাচ্ছে 296 কেলভিন। ঠিক, উষ্ণতা 752 mm দেওয়া আছে, উষ্ণতা 752 mm, ও সরি চাপ 752। সো আমাদের এ হয়ে যায় 760, তাহলে পাস্কেলে চলে আসবে, 760 দিয়ে ভাগ করে ফেললে। এত গ্রাম, এম দেওয়া আছে, 0.324, ঠিক 0.324 গ্রাম দেওয়া আছে। আর আয়তন দেওয়া আছে ভি, সব কিছুই তো দেওয়া আছে, 280 সিসি, 280 সিসি দেওয়া আছে, ঠিক সেন্টিমিটার কিউব। ঠিক আছে, গ্যাসটির আণবিক ভর কত হবে? তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি ব্যবহার করতে পারি আমরা, পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা ব্যবহার করতে পারি, দেখে নিই। সো সব ডাটাগুলো দেওয়া আছে, আমি এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি, ঠিক। সো এখান থেকে আমি এনকে আমাদের চাই কি আণবিক ভর চাই, তো পিভি ইকুয়ালস টু ডব্লিউ বাই মানে প্রদত্ত ভর, এম ছোট এম লিখি, বাই আণবিক ভর আর টি। আমার চাই বড় এম, ক্যাপিটাল এম চাই, তো ক্যাপিটাল এম এখান থেকে যেটা আসছে সেটা এটা, ক্যাপিটাল এম হবে এম আর টি বাই পিভি, এম আর টি বাই পিভি হয়ে যাবে আণবিক ভর। সো এখান থেকে আমাকে বের করতে হবে। তাহলে দেখো এম 0.324 দেওয়া আছে, আর আচ্ছা ডাটা, তো এম আমার যেমন আছে থাকবে, ভি যেটা হবে সেটা 280 সেন্টিমিটার কিউব আছে, 1000 সেন্টিমিটার কিউব হলে 1000 মানে 1 সেন্টিমিটার কিউব 10⁻³ লিটার হয়ে যায়, তো 280 হয়ে যাবে 10⁻³ লিটার, মানে 0.28 লিটার হয়ে যাবে, 0.28 লিটার হয়ে যাবে। তাহলে এম এর ভ্যালু বের করার জন্য আমাদের 0.324 ইন্টু 0.082 টেম্পারেচারকে 0.082 আছে, তো 0.082 হবে, 0.082 তার সঙ্গে আমাদের গুণ হবে 296 ডিভাইড বাই পিভি, পি দেওয়া আছে 752/760, 752/760, আর আমাদের যে এ হবে আয়তন, এখান থেকে আমাদের এম বেরোবে। দেখা যাক ক্যালকুলেটর ইউজ করে,
যে ভ্যালুটা আসছে এম এর সেটা হচ্ছে 28.38, 28.38 গ্রাম, 28.38 গ্রাম এসছে। ঠিক আছে, তোমরা একবার ক্যালকুলেট করে দেখে নেবে। তো প্রথম কথা শেখার বিষয় এটা ছিল আর এর ভ্যালুটা দেখবো, আর এর ভ্যালু দেখে আমাকে লিটারে আনতে হবে, এটিএমে আনতে হবে, কেলভিনে আনতে হবে, আর মোলে আনতে হবে। তো মোলের মধ্যেই তো আমার এ আছে, কী বলে, এম বাই এম। এইটাই তো পিভি ইকুয়াস টু এনআরটিতে এম বাই এম যেটা সেটাই মোল, ছোটো এম বাই বড় এম সেটাই আমাদের মোল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখি তারপরে কোশ্চেন হচ্ছে প্রতিসরাঙ্ক কাকে বলে। প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ মানে হচ্ছে যে আলোর গতিবেগ বাই শূন্য জায়গায় কোনো সি আর সেই মাধ্যমে গতিবেগ ভি, তো প্রতিসরাঙ্ক হয়ে যায় সি বাই ভি। তাহলে লিখে দেবো সি লিখে দেবো বাই শূন্য জায়গায় আলোর গতিবেগ, আর ভি লিখবো ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যে আলোর বাই শূন্য জায়গার আলোর গতিবেগ এবং সেই মাধ্যমের আলোর গতিবেগের অনুপাত। ঠিক, এটা লিখে ফেলো। তা অথবা অতিবেগুনি রশ্মির দুটি ব্যবহার লেখো। অতিবেগুনি রশ্মির ব্যবহার কী হয়? অতিবেগুনি রশ্মি দ্বারা আমরা ফটোথেরাপি করতে পারি। অতিবেগুনি রশ্মি আমাদের যে কী হয়, অতিবেগুনি রশ্মি হচ্ছে ফটোথেরাপির কাজে লাগে। এবং অতিবেগুনি রশ্মি কোনো জীবাণুমুক্ত কোনো জিনিসকে, বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কাজে লাগে। এবং তোমাদের বইতে এটাও লেখা আছে বার্গলার অ্যালার্মে অতিবেগুনি রশ্মি ব্যবহার হয়, বার্গলার অ্যালার্মে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। এবং ভিটামিন ডি তৈরিতেও অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। ঠিক, চলো তারপর হিটারে কোন তার ব্যবহৃত হয়? হিটারে কোন তার ব্যবহৃত হয়? হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম, যেটা কার সংকর ধাতু? নাইক্রোম তার। কার সংকর ধাতু? লোহা, নিকেল, ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম, এই তিনটে সংকর ধাতু হচ্ছে নাইক্রোম। নাইক্রোম ন থেকে নিকেল আর ক্রোমিয়াম, লোহা, নিকেল, ক্রোমিয়াম, এদেরকে ব্যবহার করে সংকর ধাতু বানানো হয়, যেটা হচ্ছে নাইক্রোম তার। এবার নাইক্রোম তারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত বলছে, এটির একটি বৈশিষ্ট্য লেখো। আমি হিটার বানাচ্ছি, তার বৈশিষ্ট্য কেমন রাখবো? তার গলনাঙ্ক যেন খুব বেশি হয়, নাইক্রোম তার যেন সহজে কেটে না যায়, সহজে না গলে যায়, তাহলে গলনাঙ্ক বেশি হতে হবে। ঠিক, গলনাঙ্ক বেশি রাখার জন্য, গলনাঙ্ক মানে তাপ বেশি, মানে খুব বেশি তাপে ও যেন না গলে যায়, খুব বেশি তাপে যেন না গলে যায়। তো এরকম করে তার গোটানো থাকে পুরো হিটারে, এরকম করে দেখবে রুম হিটারগুলোতে এরকম করে থাকে, এরকম গোল করে থাকে, তারপরে তারগুলো থাকে। তাহলে এর বৈশিষ্ট্য হবে উচ্চ গলনাঙ্ক হতে হবে। তারপরে উচ্চ রোধ যদি হয় তাহলে উচ্চ তাপ দিতে পারবে, কারণ I²R হয়ে যায়, I²R হচ্ছে তাপ। তাহলে আর যত বেশি হবে তত কী হবে, বেশি আমাকে তাপ প্রদান করতে পারবে। তাহলে উচ্চ রোধ হতে হবে নাইক্রোম তারকে, আর উচ্চ গলনাঙ্ক হতে হবে।